নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা হৃদয় দিয়ে হৃদি। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব। 4 দিন চলে গেল। বিবস্বান কলকাতায় এসেছে, অথচ ঠিক ছিল ও সকালের ট্রেনে এসে সন্ধ্যায় ফিরে যাবে। কিন্তু মিস্টার বোস যেন ওকে স্নেহের নাকপাশ দিয়ে আষ্টে পিষ্টে ঘিরে ফেলেছেন। কেন এত স্নেহ ওই ব্যাচেলার ভদ্রলোকের? এটা সত্যিই ওর স্নেহশীলতা কিংবা রায়খড়ির নীলার আংটির গুণ? বিবস্বান আপনার মনে প্রশ্ন করে, ভাবে দুটোরই গুণ। নীলার আংটির গুণেই বিবস্বান এমন মহৎ লোকের আশ্রয় পেয়েছে। আংটিটার দিকে তাকায় বিবস্বান। গাঢ় নীল রং, ভেতর থেকে একটা উজ্জ্বল লাল আভা বের হয়। আংটিটার হৃৎপিণ্ড যেন। সোনার হলদে রঙের ওপর এই সুন্দর নীল রং এমন চমৎকার মানাচ্ছে। সোফার ওপর শুয়ে সেদিনকার কাগজ পড়ছিল বিবস্বান। মিস্টার বোস ঘরে ঢুকে বললেন, তোমার জন্য একটা টিউটার রেখে দিই। আগে না, কিছু দরকার নেই তো, আমি এমনিতেই পাশ করে যেতে পারবো। তবে কিছু বইয়ের অভাব আছে আমার, আর দিদির জন্য কিছু টাকা। ওহো, দিদিকে টাকা পাঠাতে হবে বুঝি? আচ্ছা চলো, মানি অর্ডার করে দেবে আর দোকানে বইও কিনে আনবে। এসো আমার সঙ্গে। বিবস্বান বিপদে পড়ল। দিদিকে তার টাকা না পাঠালেও চলবে, টাকা পাঠাতে হবে রায়খড়িকে। না হলে না খেতে পেয়ে রায়খড়ি নিশ্চয়ই মারা যাবে। গেল হয়তো একদিন মারা। ব্যাকুল হয়ে বিম্বান বলল, আমাকে টাকা দিন, মানি অর্ডার করে দিগে, আর বইও অমনি কিনে আনবো। আপনি কেন কষ্ট করে যাবেন? আমি যাব বরানগরে। চলো, তোমাকেও মিলটা দেখিয়ে আনি। যাও, কাপড় বদলে ফেলো। মিস্টার বোস অন্য কামরায় গেলেন। কাপড় বদলাতে আর ইচ্ছে করছে না বিবস্বানের, কিন্তু অন্য কোথাও উপায়ও নেই। রায়খড়ির কথা কেমন করে সে মিস্টার বোসকে বলবে? বলতে ওর বাজছে যুবসুলভ লজ্জা, পল্লীসুলভ সংকোচ, কারণ রায়খড়ি মেয়ে। কিন্তু টাকাটাকে পাঠাতেই হবে, নইলে রায়খড়ি বেঁচে থাকার অন্য কোনো উপায় নাই। কাপড় পরতে পরতে বিবস্বান একটা উপায় ভেবে নিল। মিস্টার বোসের পাশে বসে গাড়িতে যেতে যেতে বলল, আসার সময় আমার এক বন্ধুর কাছে 5 টাকা ধার করে এসেছিলাম, সেটা তাকে পাঠিয়ে দেওয়া উচিত মনে করছি। পোস্ট অফিসের সামনে গাড়ি দাঁড়ালো। চাকরটা দুখানা ফর্ম এনে দিল। মিস্টার বোস পকেট থেকে ফাউন্টেন পেন বার করে বললেন, বলো তো তোমার দিদির নামটি? শ্রীমতী প্রণতা দেবী, গ্রাম নরেন্দ্রপুর, জেলা বীরভূম। 25 টাকার মানি অর্ডার লিখলেন মিস্টার বোস। তার কুপনে লিখলেন, মা প্রণতা, বিবস্বান আমার কাছে আছে, বেশ ভালো আছে, তার জন্যে কিছুমাত্র ভাবনা করো না, আশীর্বাদ গ্রহণ করো, এটি তোমার অচেনা কাকাবাবু। বাকি জায়গাটুকু দেখিয়ে বিবস্বানকে বললেন, তুমি এইখানে লিখে দাও যে তুমি ভালো আছো আর আমার কাছেই আছো। নিরুপায় বিবস্বান নিঃশব্দে লিখে দিল। অন্য একখানা ফর্মে মিস্টার বোস 5 টাকা লিখে বললেন, নাম বলো তো। বিপন্ন বিবস্বান কোনো রকমে বলল, শ্রীমতী রায়খড়ি দেবী মিত্র। হেসে উঠলেন মিস্টার বোস, রায়খড়ি? ও আবার কী রকম নাম? রাধারানী লিখি? না, ওকে রায়খড়ি বলেই ডাকে সবাই। রাধারানী লিখলে পৌঁছবে না ঠিক মতো। ও আচ্ছা। লিখতে লিখতে মিস্টার বোস বললেন, কত বড় মেয়ে সে? কে হয় তোমার? হয় না বিশেষ কেউ, ওই টাকাটা ধার দিয়েছিলেন সেদিন। ছোট মেয়ে, ওর কেউ নেই আর। মস্ত বড় বাড়ি, একাই থাকে সেখানে। ওর বাপ ঠাকুরদা জমিদার ছিলেন। এতগুলো কথা একসঙ্গে বলে ফেলল বিবস্বান। মিস্টার বোস নামটা লিখে বললেন, তুমি এই গ্রাম থেকে পড়াশোনা করো বুঝি? আগে হ্যাঁ,
গ্রামের নাম পলাশডাঙ্গা। মানি অর্ডার লিখে চাকরকে পোস্ট অফিসে রেখে গাড়ি আবার চলতে লাগলো। বিবস্মান ভাবছে টাকাটা রায়খড়ি কবে পাবে, অন্তত আরও 3 দিন পরে। ততদিন সে বাঁচবে কি? ভগবান বাঁচিয়ে রাখবেন। ওই মেয়েটির সঙ্গে তোমার বন্ধুত্ব আছে বুঝি? একসঙ্গে পড়ো? আগে না, ওর কেউ নেই, পড়বে কি? খেতেই পায় না, যা ওর কষ্ট। ওর মা আমাদের গায়ের মেয়ে ছিলেন, সেই সুবাদে মাসি বলতাম, তাই ওর সঙ্গে আলাপ। ওর দেখাশোনা কে করে তাহলে? কে আর করবে? একাই এত বড় বাড়িটায় থাকে, কোনো দিন খেতে পায়, কোনো দিন পায় না। আমি আসবার সময় 14টা মাত্র পয়সা দিয়ে এসেছি। বিম্বমানের চোখ দুটো ছলছল করে উঠল, গলা ধরে এলো। আর একটু আগেই যে বলেছে সে রায়খড়ির তাকে 5 টাকা ধার দিয়েছিল, এখন যে সেটা মিথ্যে প্রমাণিত হয়, এটা ওর মাথায় এলো না। কিন্তু মিস্টার বোস সে কথা না বলে বললেন, তুমি এ কথা আগে বলনি কেন বিম্বমান? গাড়িটা আবার পোস্ট অফিসে ফিরিয়ে নিতে হুকুম দিলেন তিনি। বিবস্মান চুপ করেই আছে, নিজেকেই অপরাধী ভাবছে তিনি। বিবস্মান চুপ করেই আছে, নিজেকেও অপরাধী ভাবছে। পোস্ট অফিসে এসে চাকরকে ডেকে মিস্টার বোস বললেন, দুটোই টেলিগ্রাম মানি অর্ডার করে দে, বুঝলি? আর 5 টাকাটা 15 টাকা লিখে দে। আরও 10 টাকা দিলেন উনি। যে আজ্ঞে, বলল চাকরটা। গাড়ি চলতে লাগলো, আবার বরাহনগরের পথে। রাস্তায় একটা দোকানে বিবস্মান খান্দই বই কিনেছে, তারই পাতা উল্টাচ্ছে বসে বসে। মিস্টার বোস বসে আছেন। আকস্মাৎ সাইরেন বেজে উঠল। তখনও ওরা শ্যামবাজার পার হয়নি, কাজেই গাড়িখানা এক জায়গায় থামিয়ে সবাই নেমে গিয়ে ঢুকলেন একটা শেল্টারে। বিবস্মান সাইরেন শোনেনি এর আগে। ভয়ে ওর বুক দুরু দুরু করতে লাগলো। ভয় কি? এখনই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিবস্মান কিছুতেই স্থির হতে পারছে না। যদি বোমাই পড়ে তাহলে কি আর বাঁচবে সে? ওর বিধবা দিদি কত আশা নিয়ে বসে আছে, অন্তর্ভরা নৈবেদ্য সাজিয়ে বসে আছে ওর রায়খড়ি। তাদের কারোর সঙ্গেই দেখা হবে না আর। ঈশ্বর বিশ্বাসী বিবস্মান ক্রমাগত দুর্গা নাম জপ করতে লাগলো, আর মিস্টার বোস ক্রমাগত পাইপে তামাক ভরে টানতে লাগলেন। বোমার শব্দ, অ্যান্টি এয়ারক্রাফট গানের শব্দ, তার সঙ্গে সাইরেনের করুণ কান্না। কি ভয়ঙ্কর এই কান্না! মানুষকে সতর্ক করার জন্য এমন ভীতিপ্রদক কান্নার সংকেত যিনি আবিষ্কার করেছেন, বিবস্মান তার প্রশংসা করতে পারল না। ড্রাম বাজালে বা বিউগল বাজালে আরও ভালো হতো নাকি? কিন্তু বিবস্মানের তৎক্ষণাৎ মনে পড়ল, যারা যুদ্ধ চালান আর এত বুদ্ধি খাটিয়ে নগর রক্ষার ব্যবস্থা করেন, নাগরিকদের নিরাপত্তার এত রকম ব্যবস্থা যারা করে রেখেছেন, তারা নিশ্চয়ই বিম্বমানের চেয়ে বেশি বুদ্ধিমান। কিছুক্ষণ গভীর নিস্তব্ধতা। পাশের বাড়ির জানলা বন্ধ করার সামান্য শব্দই বোমা পড়ার শব্দ বলে মনে হয়। বিবস্মান আঁতকে ওঠে, কিন্তু খুব বেশিক্ষণ থাকতে হলো না। অল ক্লিয়ার বেজে উঠল। মিস্টার বোস বললেন, চলো, অল ক্লিয়ার দিচ্ছে। বিবস্মান যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এমনই আনন্দে উঠে দাঁড়ালো। মিস্টার বোস বললেন, ভয়টাকে জয় করতে শেখো বিবস্মান। লজ্জা করতে লাগলো এতক্ষণের ওর। এ তো কোনো প্রাণের ভয় তার। লক্ষ লক্ষ লোক রয়েছে এই শহরে, মরলে সে তো একা মরবে না। কিন্তু মরতে সে চায় না এখন। ওর দিদি, ওর রায়খড়ি, ওর ভবিষ্যৎ সম্ভাবনার সকল কিছু যে ওকে বাঁচতেই বলছে। কিছু না বলে বিবস্মান গাড়িতে এসে বসল। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি এসে ঢুকলো প্রকাণ্ড একটা কাপড়ের কলের ফটকের মধ্যে। মস্ত বড় দোতলা অফিস। বাড়ির সামনে দাঁড়িয়ে তখনও মজুরেরা গবেষণা করছে, কোথায় কোন দিকে বোমা পড়েছে আজ, কিংবা মোটেই পড়েনি। কিন্তু মালিকের গাড়ি দেখেই সব চুপ হয়ে গেল। মিস্টার বোস গাড়ি থেকে নেমে উঁচু বারান্দায় উঠে এলেন, সঙ্গে বিবস্মান। মজুরদের মধ্যে মাতব্বর গোছের একজন বলে উঠল, হুজুর। মিস্টার বোস ফিরে দাঁড়িয়ে বললেন, বলো, কি বলবার আছে? আমাদের মাগ্গি ভাতা
আরও কিছু বাড়াতে হবে হুজুর, নইলে। তোমাদের জন্যে আমি নিজেই ভাবছি গোলাম হোসেন। আমার ছোট মেয়ে ছেলে মেয়ে তোমরা সব। যাও কাজ করো গে। যতক্ষণ শেষ পয়সাটি থাকবে আমার, ততক্ষণ তোমরা খেতে পাবে। বুঝে রাখো, তোমাদের না খাইয়ে আমি খাবো না। তোমরা আমার ছেলে মেয়ে। জয় হোক, হুজুরের জয় হোক। শ্রমিক দল চলে গেল। বিবস্মান নির্নিমেষ চোখে এই ঋষিকল্প লোকটির দিকে তাকিয়ে আছে। কি মহান কোমল হৃদয়খানি এর! না, সেদিন বক্তৃতায় বিবস্মান বাড়িয়ে বিশেষ কিছু বলেনি। যা বলেছে সবই সত্যি এই লোকটি সম্বন্ধে। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ইঞ্জিনিয়ার থেকে কেরানি, বেয়ারার দল পর্যন্ত এসে দাঁড়ালো। সাইরেনটা কোথায় পেয়েছিলেন স্যার? শ্যামবাজার মোড়ে। কোথায় সেলটা নিয়েছিলেন স্যার? ভাবনায় আমরা অস্থির হয়ে পড়েছিলাম। ওইখানেই একটা গাড়ি বারান্দার নিচে ঢুকেছিলাম। ভাবনার কি আছে, মরতে তো একদিন হবেই। হ্যাঁ ম্যানেজার বাবু, এখানে সেল্টারের ব্যবস্থা কী রকম হয়েছে চলুন তো দেখি একবার। চলুন স্যার চলুন। ফোনে আপনার আসার খবর পেয়ে থেকে আমরা যে কী দুশ্চিন্তায় রয়েছি স্যার। আপনি আমাদের মা বাপ স্যার। আমরা মরলে কি এমন ক্ষতি স্যার? কিন্তু আপনি স্যার। থামুন ম্যানেজার বাবু। বিধাতার পাজিতে প্রত্যেকের জন্য মরবার একটা দিন থাকে, আর সেদিন তাকে মরতেই হবে। কারোর মা বাপ হলেও তিনি রেহাই দেন না। চলুন। বিবস্মানও চলতে লাগলো। বেশ বুঝলো বিবস্মান কোনো রকম উচ্ছ্বাস প্রবণতা মিস্টার বোস পছন্দ করেন না। কিন্তু কেন? কি যেন একটা নিদারুণ ব্যথা ওর অন্তরকে সর্বক্ষণ রাঙিয়ে রেখেছে। উচ্ছ্বাসের উত্তাপ যেখানে জ্বালা ধরিয়ে দেয়। মিছিল বলে গেছে সন্ধ্যার মধ্যে রায়খড়িকে গিয়ে দেখা করতে হবে খোশমশাইয়ের সঙ্গে। এই আহ্বানের অর্থ ও বোঝে। খোশমশাই তার গোফের জঙ্গলে হাত বুলিয়ে কি যেন বলবেন। রায়খড়ি সে কথা যেন এখনই শুনতে পাচ্ছে। তবু ওকে যেতে হবে। গ্রামে বাস করে শম্ভু ঘোষের ডাক এড়িয়ে যাবে এমন সাধ্য কারণ নেই এখানে। যাবে? রায়খড়ি ঠিক করল। এখন যাবে কি পরে? কাপড়খানা তো আর সেলাই চলে না। ঠিক 4 আঙুল সেলাই করতে 8 আঙুল ফেটে যাচ্ছে। কাল থেকে একরকম অনাহারে আসতো, 2 গ্লাস জল মাত্র খেয়েছে। গা হাত পা ওর দুরু করছে। দুর্বলতায় মাথা ঘুরে পড়ে যাবে হয়তো এক্ষুনি। কিন্তু গরিবের মেয়ের মাথা ঘোরা ব্যারাম থাকা উচিত নয়। রায়খড়ি আরও খানিকটা জল মাথায় তুলতে থাপড়ে নিল। কালো নরম চুলগুলো বিশৃঙ্খল হয়ে উঠেছে। চিরুনিটার দাঁত ভেঙে গেছে কয়েকটাই। তাই দিয়ে একটু আছড়ে এলো খোপা বেঁধে। তীরের তোরঙ্গ খুলে বার করল সেই বেনারসি। এছাড়া আর উপায় নেই। পড়তে গিয়ে বারংবার ভাবল, মানাচ্ছে না। কিন্তু মানাবার তো দরকার কিছু নেই, প্রয়োজনের তাগিদ। রায়খড়ি পরে ফেলল সেই 12 হাত লম্বা কাপড়খানা বেশ করে কুচিয়ে। গাগে জামা নেই, দেখাচ্ছে হয়তো কিম্ভূত কিমাকার। রায়খড়ি হায়নায় দেখল নিজেকে। ঠিক বিয়ের কোণের মতোই দেখাচ্ছে তো। হ্যাঁ, কপালে একটু চন্দন দিতে পারলে বেশ হয়। উঠোনের পাশে জল জমার কাদা তুলে রায়খড়ি কপালে গোটা কতক বিন্দু এঁকে নিল। চমৎকার কোণের মতোই হয়েছে এবার। স্তব্ধ ঘরে আকস্মাৎ উচ্ছ্বসিত হয়ে হেসে উঠল রায়খড়ি। ওর মায়ের বিয়েই এবারই শেষ বিয়ে। তারপর ওর জন্ম এবং অন্নপ্রাশন, এই দুটোই উৎসবই এই বিশাল প্রাসাদে গরিবানা ধরনে হয়ে গেছে। আজ আবার বুঝি রায়খড়ির অধিবাস হচ্ছে। তাই ওর উচ্চ হাসির প্রতিধ্বনিটা কক্ষ হতে কক্ষান্তরে হেসে চলেছে। বাড়ির ইট কাঠগুলোও হাসছে যেন আজ। রায়খড়ি আরও জোরে হেসে উঠল। বাইরে বেরোবার পথে পদ্মকবরের 2টো ফুল তুলে খোপায় গুঁজে নিল রায়খড়ি। ওর ডান হাতের কাঁচের চুড়িটা ভেঙে গেছে, বাঁ হাতেরটা আছে এখনো। চণ্ডীমণ্ডপের আঙিনায় এসে দেখল অকুর ঠাকুরদার আমলের অপরাজিতা লতাটা আধমরা হয়েও বেঁচে রয়েছে।
দুটো শুকনো নীল ফুল সমেত তারই খানিকটা ছিঁড়ে ডান হাতের মণিবন্ধে চুরির মতো করে বেঁধে নিল। তারপর জয়মা মঙ্গলচণ্ডী বলে বেরিয়ে পড়ল। পা দুটো টলছে, গায়ের কুলিতে প্রায় ৫-৬ মাস নামেনি। শম্ভু ঘোষের বাড়ি খুব কাছে নয়। রায়খড়ি একটু থেমে কিভাবে তার সখী বিশাখার বাড়ির দিকে পা বাড়ালো। বিশাখা বৈরাগীর মেয়ে। ওর বাবা শ্রীবাস রায়খড়ির বাবার খেলার সাথী। গায়ের কুলিতে টহল দিয়ে আর ভিক্ষে করে দিন কাটায়। ভালো কীর্তন গাইতে পারে, তাই মাঝে মাঝে বায়নাও পায় এখানে ওখান থেকে। তাতে কিছু উপরি রোজগারও হয়। গৃহবিগ্রহ শ্রী গোপালের নামে বিঘে ৪-৫ ধানি জমি আছে। সেবা চালিয়েও তার কিছু চাল বেঁচে যায়। বছরে কিন্তু ২বার মৎস্য দিতে হয় শ্রীগোপালের, একবার দোলের সময় আর একবার ছুদনের সময়। বিশাখা জল আনতে গেছে পুকুরে। ওর মা রায়খড়িকে দেখে বলল, ও মা, রায় যে মা, আয় আয়, বড্ড যে শুকনো লাগছে। জ্বর? হ্যাঁ সইমা, জ্বরের মতনই হয়েছে। সই কই? জলকে গেল। আয় বস, এসে পড়বে এক্ষুনি। চালা থেকে একটা মাচুলি টেনে উঠোনের তামাল গাছের তলায় পেতে দিল সইমা। রাই বসল না। শ্যামল ঘন পাতার মাঝে মাঝে বড় তমাল ফল ধরে রয়েছে, দেখতে লাগলো। তমাল ফল নাকি বিষ, খেলে মানুষ মরে যেতে পারে। কে জানে বিষ কিনা, খেয়ে দেখবে রায়খড়ি একদিন। বিষ না হাতি, রায়খড়ির কিচ্ছু হবে না, জানে রায়খড়ি। বস মা, ঘরে দুধের চাঁচি করেছি, গুড় দিয়ে দিয়ে একটু জল খা। লে, কুয়ো থেকে জল তুলে লে ১ ঘটি। তুই তুলে দে সইমা, আমার আবার জাত। তোর হাতে তো কত খেয়েছি ছেলেবেলায়। তখন ছেলে মানুষই ছিল মা, এখন বিয়ের বয়স, কেউ আবার দেখতে পেলে হাজার কান করবে। লে, জল তুলে লে কুয়ো থেকে, মুখ ধো। খিদেটা রায়খড়ি ভুলে গিয়েছিল, কিন্তু এখন মনে পড়ে গেল। কুয়ো থেকে জল তুলে মুখ ধুয়ে ঘরের গাইয়ের দুধের ক্ষীর আর খই বেশ খানিকটা খেলো সে। তারপর ওই কুয়োর জলই ঘটিখানে খেয়ে নিল। পেটটা কলকল করছে, নড়ছে জলটুকু পেটের ভেতর। মাচুলিতে বসে পড়ল রাই। বিয়ে তো আর হলো না লয় মা, কি করবি? হ্যাঁ মা রাই, করবো শীঘ্রই বিয়ে। ঠিক হয়েছে কিছু? সাগ্রহে প্রশ্ন করে বসল সইমা। ঠিক হয়েই আছে সইমা, মালা গাঁথতেই তা দেরি, হাসল রাই। বিবুর কথা বলছিস লো? আহা, অত ভালো ছেলে যেন রাজপুত্র। হোক মা হোক। রায়খড়ির হাসি পেয়ে গেল, কিন্তু হাসি চেপে বলল, হবে সইমা, হবে। গোবিন্দজি তাই করুক মা, গোপালের যেন দয়া হয়। হয়েছে দয়া সইমা, বিয়ে হচ্ছে ওপাড়ার শম্ভু ঘোষের সঙ্গে কালই। ও মা, ও কি কথা মা? ৬০-৬০, অমন ৭০-এর মুখে ছাই? কার মুখে ছাই ঢালিস মা? ও মা, সই যেলো কতক্ষণে ভাই, ভালো আছিস? কলসি কাখে উঠোনে এসে দাঁড়ালো বিশাখা। ওর বড় বোন ললিতার থেকেও বেশি সুন্দর, তাই মায়ের বেশি আদুরে, আরও বেশি আদুরে বাপের। কাঁখের কলসির জলের মতোই সপ্তদশী যৌবন ওর অঙ্গে উপচে পড়ছে। ছাই রঙের কাপড়টা জল লেগে ঠাঁই ঠাঁই ভিজে গেছে। এমনি একখানা ছবি রসুমতী না বৈতালিক কোনো এক মাসিক পত্রে রায়খড়ি দেখেছিল একবার। মনে পড়ে গেল সেইটা। বলল, তুই যে পটের ছবি হয়ে উঠলি ভাই সই, কি চমৎকার। বিশাখা ভাবল, প্রায় মাসখানেক রায়খড়ির খবর না নেওয়ার জন্য হয়তো রাই অনুযোগ করে তাকে পটের ছবি বলছে। কলসিটা ওইখানেই ডিশ করে নামিয়ে দিয়ে বলল, রাগ করিস না ভাই, যেতে পারে নাই দিন কতক। রাগ রায়খড়ি করে নাই। ছেলেবেলায় পাতানো সই সারা জীবনও দুঃখের খবরদারি করবে এতটা আশা করে না সে। জগৎকে ওই এই বয়সেই বেশ চিনেছে, তাই হেসে বলল, রাগ নয় ভাই, অনুরাগ করছি। ও, বিবুদা যেমন, কদিন দেখতে পায় নাই, আসে না তোর কাছে? না, ও তার পরীক্ষার ফি জোগাড় করতে গেছে কোথায়। জল খেতে দে না মা সইকে, তুই তো বেশ
কার মুখে ছাই ফেলছিস বসে বসে? জল খেলাম সই, যাব শম্ভুচারের বাড়ি, ও আমাকে বিয়ে করতে চায় কালই, তা আজই যাচ্ছি, সঙ্গে নির্ভর হয়ে তুই চল। রায়খড়ি হাসল। বিশাখা কিছু বুঝতে না পেরে বলল, কী সব বলছিস সই? তোকে বিয়ে করবে শম্ভু জ্যাঠা? হ্যাঁ, তাই তো ঠিক হয়েছে শুনছি। আমি না করতে চাইলে জোর করে বিয়ে করবে বলেছে। বিভুদা সে কথা জানে? না, সে গেছে কলকাতায়, আজ 5 দিন হলো। বলে গেছে সকালে যেয়ে বিকালে ফিরবে। ভুলে গেছে ভাই, গরিবের কথা কে আর মনে রাখে বল? রায়খড়ির চোখে আগুনের মতো কি একটা জ্বলে অবলুপ্ত হয়ে গেল। বিশাখা চুপ করে রয়েছে। ওর মা বলল, জোর করে বিয়ে করবে? ইহ, কি মগের মুল্লুক নাকি? কোম্পানির রাজত্ব বাবা, আসুক তো শাখার বাবা, আমি থানায় খবর পাঠাচ্ছি। থানা, পুলিশ, উকিল, মুক্তার, জজ সব ওর হাতে সইমা। থাক, আমি নিজেই যা হোক কিছু করবো একটা। চল তো বই শাখা। আধ ভিজে কাপড়খানা পরেই শাখা উঠল। চল। ওর মা বলল, ঝগড়াঝাটি করিস নে মা, বড্ড বজ্জাতই হারামজাদা ঘোষ। বেশ কিছু বললে তো চলে আসিস। নিঃশব্দে পথ হাঁটতে থাকলো দুজনে। কারোর মুখে কথা নাই, কিন্তু বিশাখা আর না বলে থাকতে পারল না। তুই কি জন্যে ওর বাড়ি যাচ্ছিস সই? না গেলে কি করবে ওই হারামজাদা? চল ফিরে যাই, বাবা আসুক তারপর। আয় না, দেখেই আসি মজাটা। গায়ে হলুদের নেমন্তন্ন তো পাবি তুই। বিশাখার গা জ্বালা করে উঠল। রায়খড়ির মুখের হাসি দেখে বলল, তোর মতলবটা বুঝছিস না ভাই সই। ধরে পাকড়ে কিছু করবে না তো? দেখা যাক না, বলে রায়খড়ি দ্রুত হাঁটতে লাগলো। ঘোষের বাড়ির কাছাকাছি এসে ওরা বিশাখা পিছনেই আসছে। পাকুর গাছটার নিচে পরন্ত রোদটুকু পোহাবার জন্য বেশ একটি জনসভা বসেছে। রাঙাকর্তা, উমেশ কাকা, গঙ্গাধর শ্রীপতি, কালীকিঙ্কর, জগদীশ ইত্যাদি অনেকগুলি লোক। তার মশে ঘোষমশাই বসে কি একটা না আলোচনা চলছে ওদের। রায়খড়ি কাপড়খানা বেশ করে সামলে নিয়ে এদিকে এসে বলল, প্রণাম করি ঘোষ জ্যাঠামশাই। আমায় নাকি ডেকেছিলেন আপনি? হ্যাঁ, তোমাকে কয়েকটা কথা বলার বিশেষ দরকার মনে করেছে গায়ের সবাই। বেশ তো বলুন। রায়খড়ি একটু তফাতে হাত জোর করে দাঁড়ালো। ও যে ওদের ব্যঙ্গ করছে সেটা এই গ্রাম্য মজলিস বুঝতে চাইল না। উমেশ কাকা আরম্ভ করল, দেখো বাছা, বসো ওইখানটায়। তুমি তো আর ছোটটি নাই, বেশ বড়সড়টি হয়ে উঠেছ। তোমার বয়সে আমাদের স্ত্রীর 2টো বাচ্চা হয়েছিল। তা যাক, গাঁয়ের মধ্যে বাস করে তুমি যে যা তা করবে তা আমরা হতে দেব না। কি করলাম আমি উমেশ কাকা? কার কি ক্ষতি করেছি বলুন তো? ক্ষতি? হ্যাঁ, তা একরকম ক্ষতিই করেছে বই কি বাছা। তোমার ঘরে চারধারে সমস্ত ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, কেউ কোথাও তোমার নাই। কি যে করছো তা তুমিই জানো, কিন্তু এসব ভালো কথা নয়। রায়খড়ি স্তব্ধ হয়ে গেল। এদিক দিয়ে যে ওকে আক্রমণ করা হবে সেটাও ভেবে দেখেনি। কি যে বলবে প্রথমটা ঠিক করতে পারল না। পরক্ষণেই বলল, আমি তার জন্য দায়ী নই উমেশ কাকা, তাদের পালন করো দিকে। আর কেউ ঘুরে বলেও তো আমার জানা নেই। জানবে কি করে বাছা? জেগে ঘুমোলে কি আর জাগানো যায়? তোমার মতো ডবকা একটা আইবুড়ো মেয়ে অত বড় বাড়িখানায় যে একলা থাকো, তাকে বিশ্বাস করবে? দুপুর রাতে তোমার ঘরে অন্য লোকের কথা শোনা গেছে, যারা শুনেছে তারা এখানে বসে আছে। এসব কি ভালো কথা বাছা? ভদ্রঘরের মেয়ে তুমি। উমেশ থামল। বজ্রপাত হলেও রায়খড়ি বিচলিত হতো না এতটা। কিন্তু কি সে বলবে? এ কি ভয়ঙ্কর অপবাদ তার নামে! ওর সমস্ত মুখ এই বাক্য বিষে নীল হয়ে গেল। পিছন থেকে বলল বিশাখা, বেশ, শুনেছ তা হয়েছে কি উমেশ কাকা? আমি থাকি রায়খড়ির কাছে,
কোনোদিন বা আমার মা থাকে, তাই নিয়ে এত ঝামেলা কিসের? লজ্জা করে না তোমাদের একটা মা বাপ মরা কচি মেয়েকে এইসব কথা বলতে? এখনো 6 মাস হয় নাই মা মরেছে, আর এরই মধ্যে কী সব আরম্ভ করেছো তোমরা? মজলিসটা হকচকিয়ে উঠল। বিশাখা আবার বললে, খুব হুঁশিয়ার হয়ে কথা বলো কাকা। আমি বষ্টুমের মেয়ে, কারোর পেটে হজম হইনে। দরকার হয় যার যত কুলের কালি সব এইখানে হাটে হাড়ি ভাঙব। মিনিট তো স্তব্ধ হয়ে রইল মজলিসটা। তারপরে রাঙাকর্তা আরম্ভ করলো, তুই যে ওর কাছে থাকিস তার কোনো প্রমাণ নেই বাছা, মিঠে চেঁচাচ্ছিস কেন? তোমাকেও প্রমাণ দিতে হবে যে আমি ছাড়া আর কেউ ছিল। এসব রং তামাশা পেয়েছো নাকি? থাক থাক থাক, ওসব কথা থাক এখন। আকস্মাৎ শম্ভু ঘোষ হাত তুলে বলল, হ্যাঁ যাকগে। শোনো রাই, আমরা ঠিক করেছি গাঁয়ে তোকে বাস করতে হলে ভালোভাবেই থাকতে হবে। আমরা চাঁদা তুলে তোর বিয়ে দেব ঠিক করেছি। বলে কালীকিঙ্কর, কার সঙ্গে শুনি? বিশাখা বিদ্রুপের ভঙ্গিতে বলল। কিন্তু বক্তা কালীকিঙ্কর বলল, তুই থাম শাখা, তোর এতে মাথা গলাতে আসবার কিছু তো দরকার নেই বাছা। তুই বষ্টুমের মেয়ে, 3 দফা মালা চন্দন করলেও তোর জাত যায় না। একজনকে ছেড়ে আর একজনের সঙ্গে কণ্ঠী বদল করলেই তোর বিয়ে হয়। তোদের এসব কথায় থাকা কেন? এ হচ্ছে বামুন কায়েতের কথা। এখানে তুই বাছা কি জন্য আছিস? যা বাড়ি যা, না হয় বস ওইখানে। বিশাখার মুখখানা ভয়ানক রকমের কালো হয়ে গেল, কিন্তু কিছুই সে বলতে পারল না। কালীকিঙ্কর বলে চলেছে, আমরা ঠিক করেছি রায়খড়ি, কাল সন্ধ্যের লগ্নে তোর বিয়ে দেব। টাকা কিছু আমার গাঁয়ের সকলের কাছ থেকে চাঁদা তুলে নিচ্ছি, ওতেই হয়ে যাবে বুঝলি। রায়খড়ি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু এখন আর কিছু না বলে চলে না। বলল, মা মরা এখনো 1 বছর হয়নি। কালাও শৌচ অরক্ষণী, আর আবার কালাও শৌচ কি? ওসব চলবে না বাছা, কাল তৈরি থেকো। তোমার মা বাপ নেই, তাই গাঁয়ে যখন আমরা এখনো রয়েছি তখন আমরাই তোমার এখন হলুমগে কি বলে সেই গার্জেন, বুঝলে? হ্যাঁ তা তো ঠিকই কালীমামা, কিন্তু রায়খড়ি ঢোক গিলে গলাটা ঠিক করে নিয়ে বলল, আর মাত্র 5 না গেলে আর 5 দিন চলতে দেওয়া হবে না। শেষকালে একটা ভ্রূণ হত্যের ফ্যাসাদ বাঁধিয়ে গায়ে কি বদনাম কিনতে হবে? স্বয়ং শম্ভু ঘোষ ধমক সুরে বললেন, কথা কয়টা? রায়খড়ি অকুল সমুদ্রে কুল দেখবার জন্য তাকালো ওই মুসলিশটার দিকেই। রাঙাকর্তা মিষ্টি এসে বলল, যাক যাক, ওসব কথা কেন? ছেলের কাকা এখানেই উপস্থিত রয়েছেন। হ্যাঁ শোনো রায়খড়ি, কাল গোধূলিতে আমাদের ওই গণেশের সঙ্গে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। আমরা সকলেই গিয়ে তোর ঘরে পৌঁছাবো। আয়োজন কী বার? ওয়ে গঙ্গাধর, তুমি বাপু একখানা টোপর, 2টো কাপড় আর বরণডালা কিনে নিয়ে যেও তো। তোমার ওপর ওই ভারটাই রইল। আর শ্রীপতি, তুই ভাই পুরুত ঠাকুরকে খবরটা আজই দিয়ে এসো। নিদারুণ বিস্ময় আর দুর্দমনীয় ক্রোধে রায়খড়ি বাক্যহারা হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু সামনে নিয়ে বলল, বিয়ে আমি এখন করতে পারবো না রাঙাকর্তা, মাপ করবেন। আচ্ছা, সে কাল দেখা যাবে। বলে সেই ভিক্ষে চাল কাড়া আর আঁকড়া গনসা কি মন্দ পাত্র? গাঁজা 1 টান খায়, তা বিয়ে হলেই ওসব দোষ সেরে যাবে। আর চরিত্রিতা বাছা, তোমার মতন ডবকা মেয়ে যে গায়ের আইবুড়ো থাকে, সে গায়ের ছোড়াদের চরিত্রিত ভালো যায় কি করে? তার জন্যই তো এই ব্যবস্থা করা হচ্ছে। স্বয়ং শম্ভু ঘোষ চাঁদা দিচ্ছেন 25 টাকা, আমি দিচ্ছি 10 টাকা। ওই উমেশ টাকা 10 দেবেন। এমনিতে যে যার সাধ্য মতন দিয়ে তোমায় পার করতে হচ্ছে। কার এত মাথা ব্যথা পড়েছিল বাছা, তোমার জন্যে যে এই অকালের বাজারে ঘরের টাকা বার করতে যাবে? গণেশ কিছু খারাপ পাত্র নয়। যাও বাড়ি যাও, বিয়ে আমি করব না। আপনাদের মাথা ব্যথার কিছু দরকার নেই। আমি কারোর খাই না, পড়িও না।
আপনার বাপের ভিটেতে না খেয়েও থাকি। ফের যদি এসব কথা বলেন তো আপনাদের পক্ষে মঙ্গল হবে না। ওরে বাস, বিষ্ণাই তার কুলোপানা চক্কর। 18 বছরের ধারী মেয়ে তুই রায়খড়ি, লজ্জা করে না তোর এইসব কথা বলতে? কাল দিনে পরশু যখন ট্যাঁটা করবে তোর পেটের ছেলে তখন কি করবি? এই গায়ে আমাদের খুব ভালো গাঁ, তাই ঢাকঢুক করে সামলাতে চাইছি। আবার তেজ দেখানো হচ্ছে। এই দেখ, শোন, ভালো ভালোই রাজি হয়ে যা, না হলে কি? না হলে কি করবে তুমি? রায়খড়ি সত্যিকার নাগিনীর মতো ফুঁসে দাঁড়ালো। উত্তেজনায় ওর সর্বাঙ্গ কাঁপছে। চিৎকার করে বলল, সাবধানে কথা বলবে রাঙাকর্তা। বিয়ে আগে কার বাড়িতে ছেলে ট্যাঁটা করে তা আমার ভালো জানা আছে। সাবধান হয়ে কথা বলো, নইলে ইঁট ছুঁড়ে ওই ফোকলা মুখ থেতো করে দেব। ইতর কোথাকার। রায়খড়ি চলে যাচ্ছে। রাঙাকর্তা দ্রুত নিজেকে সামলে নিয়ে বললে, আরে আরে, আমি খারাপ কি বললাম তোকে রায়খড়ি? আমি তোর হলুম গে ঠাকুরদা, একটু রসিকতাও করতে পাবো না? দাঁড়া দাঁড়া। রায়খড়ি ফিরে দাঁড়ালো। উমেশ আরম্ভ করলো, দাঁড়া বাছা, আমরা তোর ভালোর জন্যই বলছি। সমস্ত বয়স তোর, বিয়ে আমরা না দিলে আর দেবেই বা কে? বেশ, গনসাকে যদি তোর মন না চায় তো আমাদের সকলের সেই কথাটা ভেবে দেখ। দেখেছি, বিয়ে আমি এখন করব না। রায় ফিরবার জন্য পা বাড়ালো। করবি না? একই বাঁদরামো পেয়েছিস নাকি? না ইয়ার কি? স্বয়ং শম্ভু ঘোষ ধমক দিয়ে আবার বললেন, কাল সন্ধ্যের লগ্নে তোর বিয়ে, কোনো অন্যতা হবে না। গায়ের সমাজের মাথা মুড়িয়ে ঘোল ঢাললে তো চলবে না। যা এখন। রায়খড়ি চলেই যাচ্ছিল, কিন্তু কি ভেবে 2-3 ফিরে এসে ঘোষকে বলল, বেশ খোঁজটা, কিন্তু শুনে রাখো, বিয়ের রাতেই তোমার ওই তরমুজের মতন ভুঁড়ি ফাঁসিয়ে তোমার কোলে শুয়ে আমি সহমরণে যাব। তোমার কোনো 14 পুরুষ আটকাতে পারবে না। রাজি থাকো তো এসো কাল আমায় বিয়ে করতে। চলে গেল রায়খড়ি। বিশাখাও যাচ্ছে ওর পিছনে। উত্তেজনায় কাঁপছে ওর সর্বাঙ্গ, তবু ছুটছে যেন ও। কিন্তু বেশি দূর যেতে হলো না। খালি পেটে খই চাচিয়ে আর জল খাওয়া, আর এখনকার ওই উত্তেজনা মিলিয়ে ওর বমি হয়ে গেল গলগল করে জল খানিকটা। বিশাখা ওকে কোনো রকমে ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। তখন ওর জ্বর, বেশ জোর জ্বর, 103 ডিগ্রির কম নয়। রায়খড়ি চোখ বুঝে পড়ে রইল সেই বেনারসিটা পড়েই। শ্রীবাস বৈরাগী ঘরে ফিরবে রাত্রি 9টার আগে নয়। মাকে রায়খড়ি ব্যাপারটা সব জানিয়ে বিশাখা শেষে বলল, সেই জ্বরের ঘরে একলা পড়ে আছে মা, আমি যাই, তার কাছে শুই গে। তুই বাবাকে সব কথা বলিস। কি খাওয়াবো মা ওকে? এখন জ্বর, এখন আর কি খেতে দিবি? কাল সকালে খই ভেজে দিব, যা তুই। একটা ডিজ লণ্ঠন নিয়ে বিশাখা পথে নামল। রাস্তাটা অন্ধকার, কিন্তু তার চেয়ে বেশি অন্ধকার রায়খড়ির ভাঙা বাড়িটায়। ওই বাড়িতে সই যে কি করে একলা থাকে ভেবে পায় না বিশাখা। সমস্ত মেয়ে এমন পরো বাড়িতে একলা থাকলে লোকে 5 কথা কইবেই তো। পথ চলছে বিশাখা লণ্ঠন হাতে। পিছন থেকে কে ডাক দিল, শাখা, কোথায় যাচ্ছিস রে? বিশাখা দেখল গণেশ, যে গণেশের সঙ্গে সইয়ের বিয়ে ঠিক করেছে গায়ের লোক। বললে, সইয়ের জ্বর, তার কাছে যাচ্ছি। জ্বর? কখন থেকে? এই তো বিকেলে শম্ভু চ্যাটাদের গালমন্দ দিয়ে এলো। এর মধ্যে আবার জ্বর কীরকম? ভাল্লুক জ্বর নাকি? রাগে বিশাখার আপাত মস্তক জ্বালা করে উঠল। মনে হলো হাতের লণ্ঠনটা ছুঁড়ে ওই কালা মুখখানা দেয় পুড়িয়ে। কিন্তু নির্জন পথেও এখন একা, আত্মসংবরণ করে তাই বলল, হ্যাঁ ভাল্লুক জ্বর। পাশ কাটিয়ে বিশাখা চলে যাবে। গণেশ চট করে সামনে এসে বলল, তোর সইকে বল আমাকে বিয়ে করতে যেন রাজি হয়ে যায়, না হলে ওই ঘোষজাটার সঙ্গে দেবে ওরা বিয়ে। ঘোষজাটার থেকে আমি অন্তত বয়সে তো ছোট ভাই বিশাখা। কি বলিস? জমি জুড়েতে 2-4 বিঘে রয়েছে, গাঁজা 1-8 তা নয় ছেড়েই দিব। বলিস বুঝলি? আচ্ছা বলবো। বলে
বিশাখা এগুতে চাইছে, কথা আর সে এখন বাড়াতে চায় না। 2-3 ঘন্টা হয়ে গেল। রায়খড়ির কাছ থেকে এসেছে সে। কেমন রয়েছে রায়খড়ি কে জানে। এক ফোঁটা জলও দেবার লোক নেই সেখানে। বিশাখা তাড়াতাড়ি চলছে, কিন্তু গণেশ ওর পাশে পাশে যেতে যেতে বলল, ঘোষ চাটা চায় বিয়ে করতে, বুঝলি? আমাকে শ্রীখণ্ডী খাড়া করেছে। কিন্তু রায় যদি রাজি থাকে, তা আমাদের যাত্রার দলের সবাই মিলে কালই, বুঝলি, কালই আমি ওকে বিয়ে করে ফেলবো। বলিস তো আজই, এক্ষুনি। কী সব বলছো গণেশদা? তার এখন জ্বরে হুঁশ নাই। চলো সরো। ও, এত জ্বর? চল তো দেখে আসি। দরকার হয়তো ডাক্তারবাবুকেও ডাকবো। থাক থাক, তোমাকে আর যেতে হবে না বাপু। যাও, যাত্রার আখড়ায় না কোথায় যাচ্ছ? যাও দেখি। বিশাখা জোরে চলল। গণেশ কিন্তু সঙ্গ ছাড়ছে না। খানিকটা এসে আবার বলল, তোর মালা চন্দনের কি অবস্থা হলো রে শাখা? বলিস তো পটলাকে দেখি। কেমন পছন্দ তো? কি বলিস? বিরক্ত করো না গণেশদা, যাও। আমার মালা চন্দনের জন্য তোমার ভাবনার কিচ্ছু দরকার নেই। না না, তা নয়। পটলা একদিন বলছিল কি না, তোকে ওর ভারী পছন্দ, আর গান যা গাইতে পারে। মাইরি বলছি, শুনিস একদিন। আচ্ছা চলো, যাও, কোথায় যাচ্ছ? রায়খড়ির বিরাট বাড়িটার কাছে এসে পড়েছে ওরা। গণেশ বলল, চল না, দেখে আসি কেমন আছে। না, অত আদিক্ষেতা দেখাতে হবে না। একেই তো গায়ের লোক যাতা বলছে, আবার আমি তোমাকে এই রাত দুপুরে সঙ্গে নিয়ে যাই আর কি। যাও। গণেশ দেখল বিশাখার কাছে এখন আর কিছুতেই সুবিধা হবে না। বলল, আচ্ছা আচ্ছা, তবে আমার ওই আখড়াতেই রইলাম। রাত দুপুর পর্যন্ত আছি, বুঝলি? কিছু দরকার হয়তো খবর দিস আমাকে। আচ্ছা, বলে বিশাখা সেই বিশাল প্রাসাদের গহ্বরে লুকিয়ে গেল। আঙিনার পর আঙিনা, বাপরে বাপ, কি করে যে সই এই ভুতুরে বাড়িতে থাকে। চেনা রাস্তাটা দুবার ভুল করে অতি কষ্টে বিশাখা এসে পৌঁছলো রায়খড়ির ঘরটায়। অন্ধকার ঘর, ওর হাতের লণ্ঠনের আলোকে দীপ্ত হয়ে উঠল। রায়খড়ি কালো আবলুসের খাটখানায় নারকেল ছোবড়ার গদিতে পড়ে আছে। দেখল, রূপকথার গল্প মনে পড়ছে বিশাখার। কোনো দৈত্য যেন ওই রাজপ্রাসাদের সবাইকে খেয়ে রাজকন্যাটিকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। ক্লান্ত বিষাদমাখা মুখখানি একপাশে কাত হয়ে পড়ে আছে। চুলগুলো খোলা, মাথাটা বালিশ থেকে গড়িয়ে পড়েছে। কি করুণ দৃশ্য। বিশাখা হাতের লণ্ঠনটা নামিয়ে রেখে রায়খড়ির মাথায় বালিশে তুলে দিতে দিতে ডাকলো, সই। অসই। না, চৈতন্য নাই। ঠোঁট দুটো বড্ড যেন শুকিয়ে গেছে। কলসি থেকে জল ঢেলে একটু মুখে দিতেই হবে। বৈরাগীর জল বামুন কায়েতরা খায় না, কিন্তু কি এখন করা যায়। বিশাখার জল এনে রায়খড়ির মুখে দিল। কয়েক ঢোক খেলো রায়খড়ি। একবার চমকে চোখ খুলল, পাশ ফিরে শুল। বিশাখা আবার ডাকলো, সই। একটা কণ্ঠ কষ্টকর ক্লান্তির আওয়াজ মাত্র পাওয়া গেল রায়খড়ির কাছ থেকে। গাটা খুব ঘামছে। উঠে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এসে বিশাখা একটা বইয়ের মলাট দিয়ে বাতাস করতে লাগলো রায়খড়িকে। লণ্ঠনের মৃদু আলো সারা রাত্রি পাহারা দিল ওদের। সকালের পাখি ডাকার সঙ্গে সঙ্গে রায়খড়ি উঠে বসতে গেল। জ্বরটাও নেমে গেছে, কিন্তু বিশাখা উঠতে দিল না, আবার শুইয়ে দিল। প্রকাণ্ড মিলের এদিক থেকে ওদিক ঘুরে দেখল বিবস্মান। তুলোর গুদাম থেকে আরম্ভ করে তুলো ধুনা হচ্ছে, পাঁজা পাকানো হচ্ছে, সেই পাঁজা থেকে সুতো পাকানো, সুতো পরিষ্কার করা, তারপর সেই সুতো থেকে তাঁত ঘরে কাপড় বোনা পর্যন্ত দেখতে বেশ ঘণ্টাখানেক কেটে গেল। 1000 দেড়েক তাঁত একসঙ্গে চলছে তাঁত ঘরে। অবিরাম ঠক ঠক ঠকাঠক আওয়াজ আর কলের চাকার ঘুন ঘুন শব্দে কানের তালা ধরে যায়। কিন্তু দেখতে খুবই ভালো লাগলো বিম্বমানের। তাঁত ঘরের বাইরে এসে ও মিস্টার বোসকে প্রশ্ন করলো, দিনে কত জোড়া কাপড় তৈরি হয়? কত জোড়া নয়, কত গাঁট বলো। মিলে জোড়ার হিসেব চলতি নয়। চলো, অফিসে গিয়ে তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। অফিস ঘরে প্রথমেই ওদের খাবার ব্যবস্থা নজরে পড়ল বিমসমানের।
মিলের কর্মীরা তাদের জন্য প্রচুর ভোজের আয়োজন করেছে। ম্যানেজারবাবু এগিয়ে এসে বললেন, স্নান করে ফেলুন স্যার, বেলা হয়ে গেছে। না না ম্যানেজারবাবু, আমরা যে ফিরে যাব। মিস্টার বোস বললেন, তা হয় না স্যার, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি। বেলা প্রায় 1:30, এখন আর ফিরে গিয়ে খাবেন, সে কি হয়? তার ওপর ইনি ছেলে মানুষ। ম্যানেজারবাবু হাত জোর করলেন, সঙ্গে সঙ্গে অন্যান্য বাবুরাও। মিস্টার বোস বিবস্মানকে বললেন, যাও বিবু, স্নান করে ফেলো। এরা যখন ছাড়বেন না তখন আর কথা কাটাকাটি করে লাভ কি? অতএব বিবস্মান বড়বাবুর সঙ্গে এসে ওই মিলের মধ্যে একটা ছোট পুকুরের মতো চৌবাচ্চায় স্নান করল। মিস্টার বোস অফিস ঘরেই তোলা জলে স্নান করলেন। তারপর খাওয়ার পালা। সে কি খাওয়া! ওই সময়টুকুর মধ্যে মাছ, মাংস, মিষ্টি, দই প্রচুর আয়োজন করে ফেলেছে এরা। মিস্টার বোসকে যে এই লোকগুলো কত ভালোবাসেন তা বুঝতে পারছে বিবস্মান এদের প্রতি কাজের মধ্যে। খান খান আপনি, ম্যানেজারবাবু বললেন বিবস্মানকে। পাতে স্তূপাকৃতি খাদ্য সামগ্রীর দিকে তাকিয়ে বিবস্মান চোখ বুঝতে চাইছে। আর কত খেতে পারবে? নষ্ট হবে এই এত এত খাবার? তারই পাতে অন্তত 2 টাকার খাদ্য নষ্ট হয়ে যাবে। এত বেশি দেওয়া হয়েছে। উপবাসক্লিষ্ট মুখখানা রায়খড়ির ভেসে এলো যেন চোখের সম্মুখে। 14টা পয়সাও চোখের ওপর নেচে উঠল। আজ 4 দিন সে এসেছে, মাত্র 14টা পয়সা দিয়ে এসেছে রায়খড়িকে। কি খেয়ে সে বেঁচে থাকবে? না, বিবস্মান আর খেতে পারছে না। আর একটা দানাও খাওয়া সম্ভব নয় ওর পক্ষে। সবিনয় না বলে উঠে পড়ল বিবস্মান। হাত ধুকতে গিয়ে মনে পড়ল, মানি অর্ডারের টাকা 15টা আজ কি আর পাবে? কালকের ডাকে পাবে রায়খড়ি। ওই কটা মাত্র টাকা। কেন যে বেশি টাকার কথা মিস্টার বোসকে বললে না? আফসোস হতে লাগলো এতক্ষণে। কিন্তু 15 টাকাতে 15 দিন তো নিশ্চয়ই চলে যাবে। এর মধ্যে বিবস্মান টাকা পেয়ে যাবে। নিজেই গিয়ে নোটের বান্ডিলটা ধরে দেবে রায়খড়ির হাতে। কল্পনায় জেগে উঠল রায়খড়ির সুন্দর সলজ্জ মুখখানি। হাত ধুয়ে বিবস্মান মিস্টার বোসের কামরায় এসে বসল একটা বড় সোফায়। ইতিমধ্যে খবর এসে গেছে, বোমা পড়েছে নাকি খিদিরপুর ডকে। লোকও মরেছে কিছু। বাবুরা তাই নিয়ে ফিসফাস আলোচনা করছে। 2-একটা কথা শুনতে পাচ্ছে বিবস্মান। কান কাড়া করে শুনতে লাগলো। ওখানে গিয়ে ওদের কাছে বসলে মিস্টার বোসের সম্মান ক্ষুণ্ণ করা হবে কিনা বুঝতে না পারছে না। তাই ইচ্ছা সত্ত্বেও যেতে পারল না সে। মিস্টার বোস ঢুকে চেয়ারে বসে বেল টিপলেন। উর্দি পরা চাপরাশি এলে বললেন, ম্যানেজার সাহেবকে সেলাম দেও। হাত তুলে সেলাম জানিয়ে চাপরাশি চলে গেল। 8 মিনিট পরেই এলেন ম্যানেজার সাহেব। মিস্টার বোস বললেন, বোমা নিয়ে কী সব কথার আলোচনা বলছে বাবুরা, বন্ধ করতে বলুন। হ্যাঁ স্যার, বলি। যেতে যেতে ফিরে দাঁড়িয়ে ম্যানেজারবাবু আবার বললেন, বোমা পড়েছে স্যার আজ। দিনের বেলা এই প্রথম জাপান রেড করল। 2-একটা আলোচনা হবেই স্যার। ওদের বলছি আমি বন্ধ করতে। চলুন, আমিই বলছি। বলেই মিস্টার বোস উঠে এলেন। বড় হলটায় বাবুরা কাজ করছে। তাদের উদ্দেশ্য করে বললেন, এর পূর্বেও জাপান গোটা কতক পটকা ছুঁড়ে গেছে। মারাত্মক কিছু নয়। জাপানি পটকা জাপানি যে কোনো জিনিসের মতোই খেলনার বস্তু। হই নিয়ে মাথা ঘামাবার কিছু নাই আপনাদের। ভয় পেলে হার্ট উইক হতে পারে। ভয় পাবেন না। ইংরেজ অত নির্বোধ জাত নয় যে জাপানকে ভারতবর্ষ নিতে দেবে অত সহজে। তবে 2-4টে বোমা ও তো যুদ্ধের বাজারে পড়বেই। সাইরেন শুনলেই আশ্রয়ে যাবেন। আর আপনাদের জন্য যথেষ্ট নিরাপদ আশ্রয় তৈরি করা হয়েছে। যদি দরকার হয় আরও মজবুত এক বেঞ্চিতে বসা উচিত হবে কিনা ভাবছেন বিম্বমান, কিন্তু আশ্রয় তৈরি করুন। জিনিসপত্র যেরকম চড়া, তাতে ভাতা বাড়িয়েও আপনাদের দুঃখ ঘোচাতে পারছি না। তাই ঠিক করেছি এবারে মিলের সমস্ত লাভের টাকাই আপনাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অবশ্য আমিও আপনাদের মধ্যে একজন শ্রমিক, কাজেই আমারও একটা ভাগ থাকা উচিত। মিস্টার বোস হাসলেন শেষের কথাটা বলতে বলতে।
বড়বাবু থেকে ছোট বেয়ারাটা পর্যন্ত হাততালি দিয়ে উঠল আনন্দে। ম্যানেজার হাত তুলে ওদের থামিয়ে দিয়ে বললেন, এইমাত্র খেলেন স্যার, একটু বিশ্রাম করুন। মিস্টার বোস আবার এসে চেয়ারে বসে পাইপ ধরালেন। ওই ঘরের পিছনে ছোট্ট একটি বাগান রয়েছে, দেখতে পেল বিবস্মান। নানা রকমের মরশুমি ফুল ফুটে আছে। এত রকমের ফুল দেখেনি বিবস্মান এর পূর্বে। বাগানের ওপাশে একতলা একটা বাড়ি, তাতে ছোট ছোট ছেলেমেয়েরা পড়ছে। দুইজন শিক্ষার্থীকেও দেখতে পেল বিবস্মান। মিলের লোকেদের ছেলেমেয়েরা পড়ে হয়তো ওখানে, একবার গিয়ে দেখিয়ে এলে কেমন হয়। বিবস্মান আস্তে আস্তে উঠে পড়ল। মিস্টার বোস নিজের কাজ নিয়ে ব্যস্ত, কিছুই বললেন না। বিবস্মান বাইরে এসে বাগানে নামল। বাগান পেরিয়ে এলো স্কুল ঘরে। 50-60 জন ছাত্রছাত্রী রয়েছে। 2-3টে পড়ে পড়া চলছে তাদের। বাইরে দাঁড়িয়েই দেখতে লাগলো বিবস্মান। চমৎকার ব্যবস্থা করেছেন তো, কি আশ্চর্য হৃদয় বানিনী। বিবস্মান ঠিক করল তার আশ্রয়দাতার মহান চরিত্রের সমস্ত সন্ধান নিয়ে সে একখানা বই লিখবে, মিস্টার বোসের জীবনী। এদিক ওদিক ঘুরে ফিরে এলো বিবস্মান আবার। মিস্টার বোসও কাজ ছেড়ে উঠলেন। চলো বিবু, ফেরা যাক। নীরবে এসে বিবস্মান গাড়িতে উঠল। মিলের কর্মচারীরা সবাই বাইরে বেরিয়ে এসে ওদের বিদায় দিলেন। মিস্টার বোসকে যেন ওরা পিতার মতোই ভক্তি করেন। গাড়ির পানে তাকিয়ে রইল সবাই। রাস্তায় বিবস্মান তার মনের কথা বলল মিস্টার বোসকে। শুনে তিনি হা হা করে হেসে উঠলেন। জীবনী? ওর লিখে কি হবে বাবা? বাংলাদেশে কত মহামহা রথীর জীবনী রয়েছে, কি উপকার হচ্ছে তাতে? কিছুই কি হয় না মনে করেন? বলল বিবস্মান আস্তে। কই, দেখিনি তো। আর আমার জীবনী লিখবার মতো কি আবার একটা? আচ্ছা, সে দেখা যাবে পরে। পরীক্ষাটা তো দাও তুমি। অন্য আর কোনো কথা হলো না। গাড়ি পৌঁছলে মিস্টার বোস বিবস্মানকে নামিয়ে দিয়ে আবার কোথায় বেরিয়ে গেলেন। আজকের ডাকে তার চিঠি যাবে না। সন্ধ্যা হয়ে আসছে। বিবস্মান একটা মোটা বই নিয়ে বাগানের এক কোনায় গিয়ে বসল। চিঠি একখানা দিতে পারলে ভালো হতো, কিন্তু ওর ভয় করে। রায়খড়িকে সে চিঠি লিখেছে, জানতে পারলে মামা তাকে আস্ত রাখবে না, আর রায়খড়ির বদনাম হতে পারে। এই জন্যই লেখেনি সে চিঠি। কিন্তু এত দেরি হয়ে যাবে মনে করেনি। কালো যদি যাওয়া না হয় তো একখানা পোস্টকার্ড লিখে দেবে। কাকাবাবু কই? মিস্টার বোস কোথায়? মুখ তুলে বিবস্মান দেখল বছর 17-18-20 একটি মেয়ে প্রশ্ন করছে তার কাছে দাঁড়িয়ে। অত্যাধুনিক রূপসজ্জা মেয়েটির, দেখতেও চমৎকার। গায়ের রং ফর্সা না হলেও সুন্দর গড়ন, তেমনই দাঁড়াবার ভঙ্গিটি। অচেনা মেয়েদের সঙ্গে কথা বলতে অভ্যস্ত নয় বিবস্মান। উঠে দাঁড়িয়ে বলল, গেলেন কোথায় এখনই বাইরে? ফিরবেন হয়তো আর এক্ষুনি। বসুন। কী বই পড়ছেন আপনি? বোটানির বই? ও। মেয়েটি বিবস্মানের বুকের খুব কাছেই মাথাটা হেলিয়ে এনে দেখল বইয়ের নাম। ওর মাথাটা যে একটু সদ্য ফোটা ফুল, এমন মিষ্টি গন্ধ। বসুন বলে মেয়েটি বেঞ্চের একধারে বসে পড়ল। ওর সঙ্গে একই বেঞ্চিতে বসা উচিত হবে কিনা ভাবছে বিবস্মান, কিন্তু মেয়েটি আবার বলল, বসুন দেখি বইখানা আপনার। বইটা সে টেনে নিল বিবস্মানের হাত থেকে, পাতা উল্টাতে লাগলো। বিবস্মান তখনও দাঁড়িয়ে ভাবছে। মেয়েটি অর্কিডের পাতা উল্টে ছবি দেখতে লাগলো। কত রকমের অর্কিড, কত রং বেরঙের। হঠাৎ বলল, আপনাদের দেশে অর্কিড আছে? হ্যাঁ, আম গাছে এক রকমের অর্কিড হয়, আমের বুড়ো গাছে। আমরা বলি রাসনা। ফুল হয়? হ্যাঁ, এই তো এখানে রয়েছে। বলে বিবস্মান কাছের কি একটা গাছের দিকে আঙুল বাড়ালো। সাদা সাদা রাসনা ফুল ফুটে রয়েছে ওই বড় গাছে জড়িয়ে। সেল্লাসে মেয়েটি প্রায় চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলল, ওমা, এই অর্কিড গাছ আপনাদের গায়ে আছে? আম গাছে? মিছে কথা। হ্যাঁ, বিস্তর আছে। অনেক রকম ওষুধ হয় ওর থেকে, কবিরাজরা তুলে আনে। ওমা, সত্যি? দাঁড়ান দেখি। বলে মেয়েটি উঠে গিয়ে ওই গাছ থেকে একগুচ্ছ ফুল তুলে মিনিট খানেক দেখল। তারপর ফুলগুলো নিজের কবরিতে গুজে
ফিরে এসে বলল, কই বার করুন এই বইতে অর্কিড আছে কিনা। বিবস্মানের পাশে দাঁড়িয়ে ছবির পাতাটা সে মেলে ধরল তার চোখের ওপর, অত্যন্ত কাছে। অপরিচিতা, অনাত্মীয়া, পূর্ণ যৌবনা নারী। বিবস্মান কেমন যেন শিউরে উঠেছে। আনন্দের সঙ্গে অস্বস্তি আচ্ছন্ন করছে ওর শরীর মন। বিব্রত বিপন্ন বোধ করতে লাগলো ও। দেখান, জোর দিয়ে বলল মেয়েটি। খুঁজে পাচ্ছেন না? আমি পেয়েছি। এই যে দেখুন দেখুন, এই ফুল। ছবিতে এক জায়গায় আঙুল ঠেকিয়ে কবরী থেকে ফুলগুলো খুলে মেয়েটি মেলাতে লাগলো। নির্বাক বিবস্মান দাঁড়িয়ে রয়েছে। কি প্রাণচঞ্চল এই নারী! সুখ আর সৌভাগ্যের শিখরে রয়েছে ও। কারণে অকারণে উচ্ছ্বাস আর আনন্দ হাসি তো একান্ত স্বাভাবিক ওর পক্ষে। আর রায়খড়ি, তফাৎটা কতখানি! ভাববার সময় পেল না বিবস্মান। মিস্টার বোসের গাড়ি গেটে ঢুকল। মেয়েটিকে দেখেই তিনি গাড়ি থামিয়ে নেমে আস্তে আস্তে বললেন, কতক্ষণ মা কৃষ্ণা? আলাপ হয়েছে ওর সঙ্গে? তিনি এসে দাঁড়ালেন কাছেই। কৃষ্ণা বলল, আলাপ করতে আমার মোটেই আটকায় না কাকাবাবু। ও আমি চটপট করতে পারি। আপনার শরীর ভালো আছে তো কাকাবাবু? প্রণাম করল পা ছুঁয়ে। হ্যাঁ মা, ভালোই। তোর বাবা মা? ভালো। আচ্ছা কাকাবাবু, ইনি বলছেন যে এদের গায়ে আম গাছে এই অর্কিড গাছ নাকি বিস্তর আছে। আপনি বিশ্বাস করেন তো? কি জানি, না দেখলে তো বিশ্বাস হচ্ছে না। তবে ছেলেবেলায় দেখেছি পাড়া গায়ে ওই অর্কিড। ওকে রাসনা বলে। ওই রে, তাহলে তো হেরে গেলাম। না কাকাবাবু, আপনি বলুন সে নেই। মেয়েটি ঠোঁট ফুলিয়ে বলল মিস্টার বোসের হাতখানা ধরে। মিস্টার বোস হেসে বললেন, আচ্ছা, ও নিয়ে এসে দেখাতে পারছে না তো, কাজেই তোরই জিত। আয় ঘরে আয়। পরশু আমার জন্মদিন কাকাবাবু, যেতে হবে। আর একেও নিয়ে যাবেন? যেতে হবে। বুঝলেন অর্কিডওয়ালা? বিবস্মানের দিকে তাকিয়ে হেসে বলল সে শেষের কথাটি। সম্মতি বা অসম্মতি কিছুই জানাতে পারল না বিবস্মান।